Dear students, welcome to online class. Hope you are all well. Students, we are discussing on the topic joining by using different clauses. Okay. Today we will discuss on a vital topic, noun clause or nominal clause of complex sentence. Okay. So watch the video till the end to clear the concept clearly, okay, and don't skip the video. So let's start. তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে এর আগে আমি জয়নিংয়ের যে বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, সেন্টেন্স টাইপ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তারপরে ক্লজের যে আলোচনা, ক্লজ কাকে বলে, কত প্রকার, বা বিভিন্ন রকমের ক্লজের যে বেসিক যে ধারণাগুলো, সেগুলো আমি তোমাদেরকে এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমি তোমাদেরকে জাস্ট ক্লজ এবং জয়নিং পাশাপাশি দুটোই আমি পরপর তোমাদেরকে শিখিয়ে দেব, ঠিক আছে? এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, ফার্স্ট টাইম আমরা জেনে নেব যে ডিফারেন্ট ক্লজ অ্যাকচুয়ালি বলতে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কোঅর্ডিনেট ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্সের আগে আমরা যে ক্লজগুলো ব্যবহার করি কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে জয়নিং করা হয়, যেমন নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এগুলো পরপর আলোচনা করব। তারপরে কোঅর্ডিনেট ক্লজ ওয়ান বাই ওয়ান আমরা ক্লাস ওয়াইজ, পার্ট ওয়াইজ আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা জেনে নেব নাউন ক্লজ অর নমিনাল ক্লজটা কি। হোয়াট ইজ নাউন ক্লজ অর নমিনাল ক্লজ? আমরা তো জানি নাউন বলতে কি বোঝায়, বিশেষ্য কোনো কিছুর নাম বোঝায়, তাকে নাউন বলে। এটা তো একটা বেসিক ডেফিনেশন, তোমরা জানো। দ্য নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক লাইক এ নাউন। তাহলে কোনো নাউন ক্লজ কী করে? নাউনের মতোই কাজ করে। একটা নাউন, একটা ওয়ার্ড বা একটা নাউন ফ্রেজ যেভাবে কাজ করে, একটা ফ্রেজে নাউন যেভাবে কাজ করে, একটা সেন্টেন্সে নাউন যেভাবে কাজ করে, ঠিক নাউন ক্লজও একটা সেন্টেন্সে ঠিক সেম একইভাবেই কাজ করে। তাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। ইট ইজ ইউজুয়ালি ইন্ট্রোডিউসড বাই দ্য লিঙ্কার্স। কিছু লিঙ্কারের দ্বারা এটা কিন্তু ইন্ট্রোডিউসড করা হয়। সেগুলো কি? বেশিরভাগ ক্ষেত্রে দেখবে দ্যাট ব্যবহার করা হয়। দ্যাট ছাড়াও দেখবে তোমরা যেটা দ্যাট কখনো কখনো আবার এক্সপ্রেসড অর আন্ডারস্টুড, কখনো দ্যাট উল্লেখ থাকে আর দ্যাট কখনো আবার উজ্জ্ব থাকে। এবার এটা কখন থাকে? দ্যাটটা যদি সাবজেক্ট হয় তাহলে কিন্তু সাবজেক্ট পরে দেখবে ভার্ব আসবে, তাহলে দ্যাট লিঙ্কার হিসাবে ইউজ হচ্ছে, এবং সাবজেক্ট হিসাবে যখন ইউজ হবে তখন সেক্ষেত্রে দ্যাটটা কি থাকবে? উল্লেখ করতে হবে। কিন্তু দ্যাট যখন অনলি লিঙ্কার, কোনো সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে ইউজ হয় না, ঠিক সে সময় কিন্তু সেটাকে আমরা আন্ডারস্টুড বা উজ্জ্ব রাখতে পারি, বা ওটা না লিখলেও তখন চলে জয়নিং করবার সময়, ঠিক আছে? আর এই দ্যাট ছাড়াও আরও বেশ কিছু লিঙ্কার আমরা ইউজ করব। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন্সগুলো কী কী? যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে হু, হুইচ, হোয়াট, হু, হুইচ, হোয়াট, এটসেট্রা। আর ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো কোনগুলো? হোয়ার, হোয়েন, হোয়াই, এটসেট্রা, হাউ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তো এগুলো, এই যে লিঙ্কারগুলো আমরা যখন নাউন ক্লজে জয়নিং করব তখন সেক্ষেত্রে ব্যবহৃত হবে। তো প্রথমে চলো ফাংশনসগুলো আলোচনা করি। প্রথমে আমরা ফাংশনস নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে ফাংশন বা ইউজ বা ব্যবহারটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার। তো এটা ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহারে দেখো যে স্ট্রাকচারটা প্রথমে আমরা জেনে নেব। প্রথমে নাউন ক্লজ,
তারপরে প্রিন্সিপাল ক্লজ। এবার নাউন ক্লজ আমি এগুলো মার্ক করে রেখেছি আগে থেকেই তোমাদের বোঝার সুবিধার্থে, বিভিন্ন রকমের কালার ইউজ করেছি পেনের, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট অফ এ ভার্ব হলে প্রথমে নাউন ক্লজটা বসাবো, আর ওই নাউন ক্লজটা হবে সাবজেক্ট, আর তারপরে প্রিন্সিপাল ক্লজটা আসবে। প্রিন্সিপাল ক্লজটা ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে অবজেক্ট বা আদার্স, শেষে ফুল স্টপ, এরকম থাকবে আর কি, বা অন্য কিছু পাংচুয়েশন মার্ক থাকতে পারে। তো এই হচ্ছে স্ট্রাকচার, তোমরা দেখলে। এছাড়াও এবার আমরা ব্যাপারটা ক্লিয়ার করতে হলে, তার মানে এখানে ভার্বের সাবজেক্ট বলতে কী বোঝাচ্ছে, যে ক্লজটা থাকবে, সেন্টেন্সটা থাকবে, সেই ক্লজে কী হবে, একটা পার্ট ভার্ব হিসাবে থাকবে সেটা প্রিন্সিপালের মধ্যে, আর একটা নাউন ক্লজ যেটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হবে। হ্যাঁ, আর ওই নাউন ক্লজটাকে সাবজেক্ট বলবো আমরা। বা তো দেখো ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার হবে তুমি এক্সাম্পলটা নিলে, ঠিক আছে। প্রথমে এক্সাম্পলটা আমরা দেখি। ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা নিয়েছি, দ্যাট হি ইজ ইল ইজ নোন টু অল। তাহলে এই যে সেন্টেন্সটা নিলাম, কমপ্লেক্স সেন্টেন্সটা, এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো এই সেন্টেন্সে দেখো দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে দ্যাট হি ইজ ইল, আরটা হচ্ছে ইজ নোন টু অল। আমি ডিভাইড করেছি, ভাগ করেছি আর কি। তো প্রথমটা দেখো নাউন ক্লজ, তারপরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। নাউন ক্লজের ক্ষেত্রে এখানে হচ্ছে আমি গঠনে কি বললাম, যে ভার্বের সাবজেক্ট হিসাবে হলে এখানে প্রিন্সিপাল ক্লজের মধ্যে দেখো ভার্ব হচ্ছে ইজ, হ্যাঁ, আর হচ্ছে দ্যাট হি ইজ ইল, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তো যেটাই সাবজেক্ট সেটাই নাউন ক্লজ, যেটাই নাউন ক্লজ সেটাই সাবজেক্ট। তার মানে নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। তার মানে এই যে ইজ ভার্বটা আছে, ইজ ভার্বটা, এই ইজ ভার্ব আর সাবজেক্ট হচ্ছে দ্যাট হি ইজ ইল, ওকে। তাই এটা বলা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার। ব্যাস, এটা হচ্ছে স্ট্রাকচার এবং তার এক্সাম্পলটা বোঝানো হলো। এবার এর মাধ্যমে কি করে আমরা জয়নিংটা করব। তার মানে তোমাদের মনে রাখতে হবে একটা কথা বলি, যে ভার্বের যদি নাউন ক্লজের ফার্স্ট নিয়মটা বলা হয়, তাহলে বলবো ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার, এবং শুরুতে নাউন ক্লজ থাকবে যেটা সাবজেক্ট, আর পরে ভার্ব থাকবে, ভার্ব দিয়ে প্রিন্সিপাল ক্লজটা শুরু হবে, আর ওই ভার্বটারই মানে সাবজেক্ট হচ্ছে সে নাউন ক্লজটা। এবার এই জয়নিংটা কিভাবে হলো, আমি তো জাস্ট প্রথমে তোমাকে স্ট্রাকচার বা গঠনটা দেখালাম, মানে এবার দেখো জয়নিংটা আমরা দেখে নেব। জয়নিংটা হচ্ছে, সাপোজ ওই সেন্টেন্সটাকে আমি ভেঙেছি, সেপারেটেড করেছি, আলাদা আলাদা করেছি, যেমন হি ইজ ইল, ইট ইজ নন টু অল। এই দুটো সেন্টেন্সকে কিন্তু ওই এক্সাম্পলটাই আমি কিন্তু কি করলাম, ওই ক্ষেত্রে কিন্তু মানে জয়নিং করা ছিল আর কি, যুক্ত করা ছিল। তো ওইটাকে আবার আমি জয়নিং করে দেখাচ্ছি নেক্সট, আবার ফের দেখিয়েছি আমি। তো দ্যাট হি ইজ ইল ইজ নন টু অল। এবার দেখো যে এটা কিভাবে জয়নিং করবো আমরা। এই জয়নিংটার ক্ষেত্রে লক্ষ্য করো যে হি ইজ ইল, ইট ইজ নন টু অল, এই সেন্টেন্সটার মধ্যে ইট যে ওয়ার্ডটা আছে না, ইট যে ওয়ার্ডটা আছে, এই ইটটা প্রোনাউনটা, ইট প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে, হি ইজ ইলকে বোঝাচ্ছে, হি ইজ ইলকে বোঝাচ্ছে, হি ইজ ইলকে বোঝাচ্ছে। তার মানে ইট বলতে হি ইজ ইল, আর ইটের পরে দেখো একটা ভার্ব আছে ইজ, এই ভার্বটা কি, ভার্বের সাবজেক্টকে, এই ভার্বের এই ইট ভার্বের ইট ভার্বের ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কি ইট। তার মানে ইজ ভার্বের সাবজেক্ট হলো ইট। তাহলে এবার ইটটা কাকে বোঝালো, হি ইজ ইলকে। অতএব এক্ষেত্রে কি করব, যে যেটাকে বোঝাবে সেটাকে আমরা কি করব, যেটাকে বোঝাবে, যেমন হি ইজকে বোঝাচ্ছে, তার মানে এটাকে আমরা কি করে দেবো, নাউন ক্লজ করে দেবো। আর যেটাতে ইট থাকবে এবং তারপর যে ভার্বটা থাকবে, যে ভার্বটা ইন্ডিকেট করছে আর কি, সে ভার্বটা, সেটাকে করে দেবো প্রিন্সিপাল ক্লজ, আর আগেরটাকে করে দেবো নাউন ক্লজ। দেখো সেইভাবেই কিন্তু জয়নিংটা করা হয়েছে। এবার তোমরা বলতে পারো যে স্যার লিঙ্কার দ্যাট কী করে এলো। দ্যাট হচ্ছে যদি কোনো সেন্টেন্সে দেখো যে ইট থাকবে, ইট দিস দ্যাট এগুলো থাকলে দ্যাট হয়, এবং ওই সেন্টেন্সটাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ হবে। আর ইট বা দিস বা দ্যাট শো যে মানে যে সেন্টেন্সটাকে ইন্ডিকেট করবে সেটা হচ্ছে কি, সেটা হবে নাউন ক্লজ, আর সেটাই হবে নাউন ক্লজ বা সাবজেক্ট, ঠিক আছে। যেমন হি ইজ, এটা নাউন ক্লজ হলো, অর্থাৎ এটা সাবজেক্ট হলো, কার, ইজ ভার্বের সাবজেক্ট হলো। ওকে, বুঝতে পারলে তো, আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে যেমন দেখো বেশ কিছু জিনিস, যেমন কি থাকলে কি লিঙ্কার হবে, এই ইন্ডিকেশানগুলো দেখে কি করে বুঝবো। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে কিছু আমি উল্লেখ করে দিয়েছি। যেমন সামথিং থাকলে হোয়াট লিঙ্কার হবে, ইট দিস দ্যাট শো যদি থাকে দ্যাট হবে, দ্য টাইম থাকলে হোয়েন হবে মানে সময় বোঝালে, প্লেস যদি জায়গা বোঝায় তাহলে জায়গা বোঝালে কি হবে,
জায়গা প্লেস বোঝালে হোয়ার, দ্য রিজন বা কজ মানে কারণ বোঝালে হোয়াই, দ্য প্রসেস ওয়ে মেথড যদি পদ্ধতি উপায় বা কোনো রকমের বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব। ঠিক আছে, এগুলো মাথায় রেখো। এছাড়াও আরও এটসেট্রা আরও আছে, এগুলোই বেশি ব্যবহৃত হয় আর কি। তো মোটামুটি তোমরা দেখলে যে নাউন ক্লজের যে নাম্বার 1 রুলসটা সেটা আলোচনা করলাম, এবার নাম্বার 2 আলোচনা করব। ঠিক আছে, নাম্বার 2তে দেখো যে অবজেক্ট অফ এ ভার্বটা হবে ট্রানজিটিভ ভার্ব। তোমরা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব জানো, যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বটা ট্রানজিটিভ, আর যে ভার্ব অবজেক্ট নেয় না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। তো এখানে এটা আলোচনার বিষয় নয়। তো দেখো যে অবজেক্ট অফ এ ভার্বের নিয়মে স্ট্রাকচারটা প্রথমে দেখে নাও। প্রথমে প্রিন্সিপাল ক্লজ বসবে, তারপরে নাউন ক্লজ বসবে। এর আগে কিন্তু তোমরা দেখলে যে নাউন ক্লজটা আগে বসছিল, প্রিন্সিপাল ক্লজটা পরে বসছিল। নাম্বার 1 সাবজেক্ট অফ এ ভার্বের পুরো উল্টো নিয়ম হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। তো এখানে যেটা প্রিন্সিপাল ক্লজ সেটার নিচে দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব দিয়ে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে। এবং নাউন ক্লজটা কি, নাউন ক্লজটা অবজেক্ট হিসাবে ব্যবহার হবে। এর আগে যেমন নাউন ক্লজটা সাবজেক্ট হিসাবে প্রথমে বসলো ভার্বের আগে, তার জন্য সাবজেক্ট বলছিলাম, এবার ভার্বের পরে আসবে, তার জন্য এটাকে কি বলবো, অবজেক্ট হিসাবে ব্যবহার। তার মানে নাউন ক্লজটা সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, আরও অনেক কিছু হতে পারে, সেটা পরে তোমরা জানবে। ভিডিওটা দেখতে থাকো, পুরো লেকচারটা শোনো, তোমরা আশা করি বুঝতে পারবে স্কিপ না করে। তো তোমরা দেখো যে এক্সাম্পলটা আমরা নিই, তাহলে ব্যাপারটা আর ক্লিয়ার হবে। যে আই নো হোয়াট ইউ মিন, আমি জানি হোয়াট ইউ মিন, তুমি যা বলতে চাইছো বা বোঝাতে চাইছো, এটা হচ্ছে মিনিং। তো এই সেন্টেন্সটায় দেখো যে প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখে নেব। আই নো এটা প্রিন্সিপাল, হোয়াট ইউ মিন এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এই দুটো সেন্টেন্সকে আমরা ডিভাইডেড করলাম, সেন্টেন্সটাকে দুটো ক্লজে ডিভাইডেড করলাম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এখানে অবজেক্ট হচ্ছে হোয়াট ইউ মিন, এটা নাউন ক্লজটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর এখানে প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে আই নো, আর এই নো যে ভার্বটা, এই ভার্বের অবজেক্ট হলো এটা। ঠিক আছে, তো এই হচ্ছে স্ট্রাকচার এবং এক্সাম্পলের সঙ্গে বিষয়। তারপরে দেখো যে এবার এটাকে কিভাবে আমরা মানে জয়নিং করলাম আর কি। দেখো ওই সেন্টেন্সটাকে ভাঙলে এরকম হবে, বা সেপারেট করলে, ইউ মিন সামথিং, আই নো ইট। এখানে সামথিং আছে, তার জন্য আমরা লিঙ্কার পেয়ে যাচ্ছি হোয়াট, আর আই নো ইট, ইট বলতে কোনটা, এটাকে, এটা বলতে কোনটা, ইউ মিন সামথিংকে বোঝাচ্ছি ইট বলতে। তাহলে এখানে তাহলে যে সেন্টেন্সটাকে বোঝাবে সেটাকে আমরা কি করে দেবো, নাউন ক্লজ করে দেবো। দেখো হোয়াট ইউ মিন, এখানে ইউ মিনটা লিখেছি, তার আগে সামথিংয়ের জন্য আগে হোয়াট বসিয়ে দিয়েছি লিঙ্কার, এবং তার আগে দেখো আই নোটা এখানে লেখা হয়েছে। আই নোটা কেননা প্রিন্সিপাল ক্লজ, তার জন্য প্রথমে প্রিন্সিপাল ক্লজ তারপরে নাউন ক্লজ, কারণ আমরা স্ট্রাকচারে জেনেছি কি প্রথমে প্রিন্সিপাল তারপরে নাউন ক্লজ বসবে। তার জন্যে সেই গঠন অনুসারে বসাতে হবে। তাহলে এখানে নাউন ক্লজটা কি হলো, অবজেক্ট হয়ে গেল। হ্যাঁ, আর এখানে তাহলে ভার্ব হচ্ছে নো, তাহলে এই নো ভার্বের অবজেক্ট কোনটা, হোয়াট ইউ মিন, এটা হচ্ছে অবজেক্ট। তার মানে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহার, ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার। এবারে আমরা শিখব সেটা হচ্ছে নাম্বার 3। স্টুডেন্টস, একটু ভিডিওটা খুব লেংথি হয়ে যাবে, ওই জন্য একটু আমাকে একটু দ্রুত বলতে হচ্ছে, ফাস্ট বলতে হচ্ছে আর কি, ডোন্ট মাইন্ড। তো নাম্বার 3 তোমরা দেখো যে এখানে কমপ্লিমেন্ট টু এ ভার্ব ইনট্রানজিটিভ। আচ্ছা, এর আগে ট্রানজিটিভ ভার্বের কথা বললাম নাম্বার 2-এ, এখন ইনট্রানজিটিভের কথা বলছি। কেননা ইনট্রানজিটিভ ভার্বের তো আর অবজেক্ট হয় না, ইনট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হয়। তো কমপ্লিমেন্ট এবং অবজেক্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে, একটু তবু ক্লিয়ার করে দিই যে অবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে কোনো ভার্বকে যখন কি বা কাকে দিয়ে কোশ্চেন করা হয়, আস্কিং করা হয়, জিজ্ঞাসা করা হয়, তখন সেটা হচ্ছে অবজেক্ট। কিন্তু কমপ্লিমেন্ট পুরো উল্টো। কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট হচ্ছে যে যেমন সাপোজ আমি তোমাদের যদি বলি যে আই ইট রাইস,
আমি ভাত খাই, এখানে আই সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। কেন অবজেক্ট? কি খাই? ভাত খাই। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, অপোজিট। বাট অন দ্য আদার হ্যান্ড কমপ্লিমেন্ট ইজ নট, টোটালি নট। কমপ্লিমেন্টটা হোয়াট ইজ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাংলায় পরিপূরক। পরিপূরক কি? আই অ্যাম এ স্টুডেন্ট। যদি আমি এই এক্সাম্পলটা দিই, আই অ্যাম এ স্টুডেন্ট, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট এই এক্সাম্পলটাই আই বলতে যাকে বোঝাচ্ছে, স্টুডেন্ট বলতে তাকে বোঝাচ্ছে। স্টুডেন্ট বলতে যাকে বোঝাচ্ছে, আই বলতো তাকে বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু আই এর পরিপূরক কমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের পরিপূরক হচ্ছে আই। বুঝতে পারলে? ওকে ওকে। তো এই যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রয়োজনে কমেন্ট করবে। আর তোমাদের বলবো যে এবার স্ট্রাকচারে দেখে নাও একটু দ্রুত। প্রথমে প্রিন্সিপাল, তারপর নাউন, একই ব্যাপার, একই স্ট্রাকচার। প্রায় নাম্বার 1 বাদে যতগুলো নিয়ম আছে, টোটালি 6টা নিয়ম আছে এখানে আলোচনা করবো তোমাদের। সেই 6টা নিয়মের প্রায় প্রথমে এই প্রিন্সিপাল ক্লজ, তারপরে নাউন ক্লজ, শুধু নাম্বার 1 নম্বরের নিয়মটা বাদে, সাবজেক্ট হবে ভার্ব বাদে। এবার দেখো এখানে হচ্ছে ভার্বটা ইন্ট্রানজিটিভ হবে, প্রিন্সিপাল ক্লজের মধ্যে থাকবে, তারপর নাউন ক্লজটা হবে কমপ্লিমেন্ট। যেমন এক্সাম্পল নেওয়া যাক, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ ইনোসেন্ট। তথ্যটা হচ্ছে যে হি ইজ ইনোসেন্ট, ইনোসেন্ট নির্দোষ, সে নির্দোষ, এটা হচ্ছে তথ্য। তাহলে এই সেন্টেন্সটা দেখতে পেলে যে প্রথমে প্রিন্সিপাল, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ ইনোসেন্ট, এটা নাউন ক্লজ। এবার এই নাউন ক্লজটা হচ্ছে কমপ্লিমেন্ট। কেন? যে তথ্য বলতে যাকে বোঝাচ্ছে, এখানে হি ইজ ইনোসেন্ট বলতে তাকেই বোঝাচ্ছে। অতএব এটা কিন্তু দুটোর পরিপূরক, তাই এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে। আর বিশেষ করে তোমরা মনে রাখবে যে কমপ্লিমেন্ট সবসময় অলওয়েজ কামস আফটার বি ভার্ব অ্যান্ড আদার ভার্বস অলসো। তবে মোস্টলি কমপ্লিমেন্ট কামস আফটার বি ভার্বস। ওকে, তো চলো জয়নিংটা দেখে নিই। জয়নিংটার ক্ষেত্রে দেখো যে হি ইজ ইনোসেন্ট, ওই সেন্টেন্সটাকে যদি আমরা সেপারেট করি, দিস ইজ দ্য ফ্যাক্ট, এরকম যদি তোমাকে দেখে সেন্টেন্স এক্সামে দিয়ে দেয়, তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা এরকম জয়নিং করবে, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট হি ইজ ইনোসেন্ট। এবার এটা কীভাবে হলো দেখো। এবার তোমাদেরকে মনে রাখতে হবে কি, যে এই যে দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটাই ফ্যাক্ট সেটা দিস, যেটাই দিস সেটা ফ্যাক্ট। তার মানে এই ইজ ভার্বটা বি ভার্ব এবং এর কি আছে আগে সাবজেক্ট আছে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটাকে কিন্তু ফ্যাক্টটাকে কিন্তু আমরা অবজেক্ট বলবো না। কেন? ফ্যাক্ট বলতে দিসকে বোঝাচ্ছে, দিস বলতে কাকে বোঝাচ্ছে? দিস বলতে ফ্যাক্টকে, ফ্যাক্ট বলতে দিসকে বোঝাচ্ছে। ওকে, তো এবার এই সেন্টেন্সটা দিস বলতে আবার এই ইনোসেন্ট, হি ইজ ইনোসেন্টকে বোঝাচ্ছে, এটাকে ইন্ডিকেট করছে। তার মানে ওই যেটাকে ইন্ডিকেট করবে সেটা কি করে দেবো? নাউন ক্লজ। আর যেটা ইন্ডিকেট করছে যে এটাকে প্রিন্সিপাল করে দেবো। দেখো সেম একইভাবে কিন্তু জয়নিংটা হয়েছে। হ্যাঁ, দিস দ্য ফ্যাক্ট ইজ, এবার দিস ইজ দ্য ফ্যাক্টকে ঘুরিয়ে আমি লিখেছি দ্য ফ্যাক্ট ইজ, তাহলে এটা ভার্ব হলো। এটা কি ভার্ব? এটা হচ্ছে ইজটা এখানে ইনট্রান্সিটিভ ভার্ব, এখানে ট্রান্সিটিভ ভার্ব নয়, কেননা ইজ কি নিয়েছে? এটা কমপ্লিমেন্ট নিয়েছে। কমপ্লিমেন্টটা কি? দ্যাট হি ইজ ইনোসেন্ট। তার মানে এখানে দেখো ক্লজের ক্ষেত্রেও দেখো যে দ্য ফ্যাক্ট বলতে যা বোঝাচ্ছে, দ্যাট হি ইজ ইনোসেন্ট বলতে তাই বোঝাচ্ছে। ওকে, এই গেল কমপ্লিমেন্ট হিসাবে ইনট্রান্সিটিভ ভার্বের ব্যবহার। আচ্ছা, ক্লজের ক্ষেত্রে এবারে আমরা নেক্সট আলোচনা করব নাম্বার 4 আলোচনা করব। নাম্বার 4-এ অবজেক্ট অফ এ প্রিপোজিশন। তার মানে এর আগে জানলাম যে ভার্বের অবজেক্ট, কিন্তু এবারে আমরা আলোচনা করব প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্টটা কেমন? প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে যে প্রিপোজিশনের পরে কি আসবে? অবজেক্টটা আসবে। যেমন এক্সাম্পলটা দেখলে লক্ষ্য করতে পারবে, এভরিথিং ডিপেন্ডস অন হোয়াট হি সেজ। এখানে দেখো এই যে অন প্রিপোজিশনটা আছে না, অন প্রিপোজিশনের পরে হচ্ছে হোয়াট হি সেজ এসছে, এটা হচ্ছে হোয়াট হি সেজটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এর আগে যেমন ভার্বের পরে এলো তাই বললাম যে ভার্বের অবজেক্ট, কিন্তু এবার যেহেতু প্রিপোজিশনের পরে আসছে তাই প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, এটাই ব্যাপার, তাছাড়া কিছুই না। আরেকটা বিষয় যে স্ট্রাকচারটুকু বলে দিই, মনে রাখবে। প্রথমে প্রিন্সিপাল, পরে নাউন, একই মানে আর কি। প্রিন্সিপালের মধ্যে সাবজেক্ট ভার্ব, তারপরে প্রিপোজিশন থাকবে, এবং নাউনের মধ্যে সে সাবজেক্ট ভার্ব এবং লিঙ্কার সহ অবজেক্টটা হবে আর কি। এ হচ্ছে আর কি অবজেক্ট অফ এ প্রিপোজিশন।
তো তারপর তোমরা দেখো জয়নিংটা একটু দেখে নাও। জয়নিংটা হচ্ছে যে হি সেজ সামথিং এভরিথিং ডিপেন্ডস অন ইট, দুটো সেন্টেন্স আছে এখানে। এবার ইট বলতে কাকে বোঝাচ্ছে এখানে? ইট বলতে অ্যাকচুয়ালি ইট বলতে হি সেজ সামথিংকে বোঝাচ্ছে। হি সেজ সামথিং তার মানে কি, যেটাকে বোঝাবে সেটা নাউন ক্লজ হয়ে যাবে। তার মানে দেখো, আর সামথিংয়ের জন্য হোয়াট, এখানেও দেখো তাই, হোয়াট হি সেজ, এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু পুরো কী করেছি, এই সেন্টেন্সটাকে এখানে বসিয়েছি। হ্যাঁ, সামথিং থেকে হোয়াট হয়েছে, আর হি সেজ ছিল হি সেজ টুকু লিখে দিয়েছি, হোয়াট হি সেজ সামথিং থেকে। আর তার আগে দেখো, তার আগে এভরিথিং ডিপেন্ডস অন পর্যন্ত লিখেছি। ওই অন পর্যন্ত লিখে ইটটা কিন্তু লিখিনি। ইট থাকলে কি হয়, দ্যাট হয়, কিন্তু এই ক্ষেত্রে দ্যাট হবে না ডিয়ার স্টুডেন্টস। কেন? সামথিং আছে। যদি কখনো সামথিং থাকে এবং ইট থাকে, তাহলে শুধু সামথিংয়ের জন্য হোয়াট হবে, সেক্ষেত্রে কিন্তু ইট থেকে বা দিস থেকে আমরা দ্যাট করবো না, ঠিক আছে? তো এই হচ্ছে জয়নিং আর কি, অবজেক্ট অফ এ প্রিপোজিশন অবজেক্ট বলছে এই জন্য যে প্রিপোজিশনের পরে আসছে নাউন ক্লজটা, এবং সেই নাউন ক্লজটা কি অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে। ওকে, এবারে চলো নেক্সট নাম্বার 5 হচ্ছে কমপ্লিমেন্ট টু এ মিসিং প্রিপোজিশন। এর আগে প্রিপোজিশনের অবজেক্ট দেখলাম, এবার কিন্তু মিসিং প্রিপোজিশনের কমপ্লিমেন্ট, মানে প্রিপোজিশনটা অন যেমন এর আগে থাকলো, এভরিথিং ডিপেন্ডস অন দেখলে ওখানে, ওক্ষেত্রে যেমন এখানে অনটা ছিল, কিন্তু ওই ক্ষেত্রে কী হবে, ওই অন প্রিপোজিশন বা অন্য কোনো প্রিপোজিশনটা কী হবে সেক্ষেত্রে মানে অমিট হয়ে যাবে। যেমন এই স্ট্রাকচারটা একটু দেখে নাও, প্রথমে প্রিন্সিপাল, তারপর হচ্ছে নাউন ক্লজ, এবং এই প্রিন্সিপালটা কী হবে, ক্লজের মধ্যে মিসিং প্রিপোজিশনটা থাকবে এবং বা অ্যাডজেক্টিভ থাকবে। আর এই মিসিং প্রিপোজিশনটা হয় কোন ক্ষেত্রে, মনে রাখবে যে অ্যাডজেক্টিভের পরে, যেমন ধরো গ্ল্যাড, অ্যাওয়ার, সিওর, এটসেট্রা, এরকম যে সমস্ত অ্যাডজেক্টিভ আছে, এবং অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে এই প্রিপোজিশনটা মিসিং হয়, মানে বাদ চলে যায়। যখন আমরা জয়নিং করি, ঠিক আছে? যেমন এখানে দেখো, যে এক্সাম্পলটা দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে। যে এক্সাম্পল, আই অ্যাম শিওর দ্যাট হি উইল গেট এ জব, আমি নিশ্চিত যে সে একটা জব পাবে। তো এই ক্ষেত্রে দেখো যে এখানে শিওরের পরে কিন্তু অফ ছিল, অফটা কিন্তু কি এখানে কিন্তু অমিট হয়ে গেছে, আই অ্যাম শিওর অফ এরকম ছিল, অফটা কিন্তু এখানে অমিট করা হয়েছে। অফটা কি করা হয়েছে, অমিট করা হয়েছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অ্যাকচুয়ালি মিসিং হয়ে গেছে, তার জন্য বলা হচ্ছে মিসিং প্রিপোজিশনের কমপ্লিমেন্ট। তো এ হচ্ছে বিষয়। তো এখানে শিওরটা অ্যাডজেক্টিভ, এবং এরপরে যেহেতু প্রিপোজিশনটা অফ হচ্ছে, তাই বলা হচ্ছে মিসিং প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট টোটাল এই নাউন ক্লজটাই হচ্ছে টোটাল এই যে নাউন ক্লজটা আছে না, নাউন ক্লজটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এবার এটাকে আমি সেপারেটেড করে দেখিয়েছি। দেখো, জয়নিং করেছি দুটো সেপারেট সেন্টেন্স, হি উইল গেট এ জব, যে এক্সাম্পলটা আগে দিয়েছি সেটারই সেপারেট সেন্টেন্স আর কি। আই অ্যাম শিওর অফ ইট, একই এক্সাম্পল দিচ্ছি, কারণ তোমরা যাতে করে বুঝতে পারো। আমি মানে বিভিন্ন এক্সাম্পল দিতে পারতাম, ডিফারেন্ট দিতে পারতাম, বাট দিইনি এর জন্য যে তোমার যাতে করে বুঝতে ব্যাপারটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তারপরে দেখো যে এখানে এই সেন্টেন্সটা পড়ি আমি, হি উইল গেট এ জব, আই অ্যাম শিওর অফ ইট। এখানে ইট বলতে কাকে বোঝানো হচ্ছে, ইট, দিস, এগুলো খুব ভাইটাল এই নাউন ক্লজের ক্ষেত্রে। ওকে, মনে রাখবে, ইট যাকে ইন্ডিকেট করবে সেটা কি ক্লজ হবে, সেটা হবে নাউন ক্লজ। তাহলে ইট কাকে ইন্ডিকেট করলো, হি উইল গেট এ জব, এই সেন্টেন্সটাকে। অতএব তাহলে এটা হবে নাউন ক্লজ, ওটা হবে। তাহলে আমাকে প্রথমে ক্লজ আইডেন্টিফাই করতে হবে, কোনটা নাউন ক্লজ হবে, কোনটা প্রিন্সিপাল ক্লজ হবে। তার মানে এটা বুঝবো কী করে, আইডেন্টিফাই করবো কী করে, ইট, দিস, দ্যাট, সো, এগুলো দেখে আমরা বুঝবো যে যেটাকে ইন্ডিকেট করছে, যেমন ইট ইন্ডিকেট করছে কাকে, ইট ইন্ডিকেট করছে ইট যে আছে সেটা ইন্ডিকেট করছে কাকে, ইট ইন্ডিকেট করছে হি উইল গেট এ জব এটাকে। অতএব এক্ষেত্রে কী হবে, যে হি উইল গেট এ জব এটা হচ্ছে নাউন ক্লজ। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কী হলো, আই অ্যাম শিওর অফ দ্যাট হি উইল গেট এ জব। এখানে দেখো শিওরের পরে কিন্তু আমি অফটা লিখেছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার করার সময় কিন্তু অফটা কিন্তু কী করতে হবে, পুরোপুরি কেটে দিতে হবে, মানে লেখা যাবে না, জাস্ট বোঝানোর জন্যে, কেন যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি লিখেছি মিসিং প্রিপোজিশনে। হ্যাঁ, আর মিসিং প্রিপোজিশনটা কোথায় হয়, জাস্ট শিওর অ্যাডজেক্টিভের পরেই হয়, বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে যার পরে এগুলো হয়ে থাকে জয়নিংয়ের ক্ষেত্রে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট লাস্ট যেটা আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে নাম্বার 6, সেটা হচ্ছে অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন ইট।
আচ্ছা, প্রথমে জানবো আমরা অ্যাপোজিশনটা কি। অ্যাপোজিশনটা কি, হোয়াট ইজ অ্যাপোজিশন? অ্যাপোজিশন হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে ডিটেলসে কী করবে, ডেসক্রাইব করে, ডেসক্রাইবিং ডিটেলস, মানে কোনো নাউন বা প্রোনাউনকে। ওকে, ব্যাস এটাই। যেমন আমি বললাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, এবার স্টুডেন্ট, ব্যাস ঠিক আছে, এই স্টুডেন্টটা নাউন। এবার এটা কি, আমি মডেল স্কুলের ছাত্র, আমি একটা ভালো কাজ করতে পারি, গান করতে পারি, আমি ভালো খেলতে পারি, এটসেট্রা। এগুলো হচ্ছে কি সেই স্টুডেন্টের সম্পর্কে কি ডিটেলস বলা হচ্ছে, ডিসক্রিপশান দেওয়া হচ্ছে, বিবরণ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে এক কথায় অ্যাপোজিশন। তো মোটামুটি বুঝলে। তো এবার হচ্ছে স্ট্রাকচারে দেখে নাও, প্রিন্সিপাল ক্লজ, তারপর নাউন ক্লজ। প্রিন্সিপাল ক্লজের মধ্যে কি থাকবে, নাউন বা প্রোনাউনটা থাকবে, তারপরে অ্যাপোজিশনটা থাকবে নাউন ক্লজের মধ্যে। তো আরেকটা তোমাদেরকে গঠন মনে রাখতে হবে। প্রথমে প্রিন্সিপাল ক্লজ, জাস্ট শুধু ওখানে নাউনটা থাকবে, আর প্রিন্সিপাল ক্লজটা আবার কি লাস্টে থাকবে, সেটা ভার্ব এবং অবজেক্ট বা আদার্স, সে ফুল স্টপ। আর মিডিলে যেটা চলে আসবে সেটা হচ্ছে কি, মিডিলে আসবে নাউন ক্লজটা। ঠিক আছে, এটা মানে তার মানে এখানে এই ক্লজের স্ট্রাকচার হচ্ছে এই দুটো স্ট্রাকচার ভালো করে মনে রাখবে, এই দুটো হচ্ছে স্ট্রাকচার। ওকে, তো এক্সাম্পল নিই, দেখি চলো। প্রথমে এবার হচ্ছে 1 নম্বর এক্সাম্পল যেটা দেখবো, দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি ইজ ডেড। একটা গুজব রয়েছে যে সে মারা গেছে। এই সেন্টেন্সটায় লক্ষ্য করো যে রিউমারটা কিন্তু এখানে কি নাউন, আর এই বললো যে একটা গুজব আছে। গুজবটা কি, আর গুজবটার ডিটেলস চাইছে। গুজবটা নাউন বিশেষ্য, এবং এর ডিটেলসটা কি, যে হি ইজ ডেড, সে মৃত, সে মারা গেছে। আরও কিছু হতে পারে, জাস্ট এখানে একটা ডিটেলস দেওয়া হয়েছে, ডিসক্রিপশান দেওয়া হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাপোজিশন। যে হি ইজ ডেড, এই রিউমার সম্পর্কে যে ডিটেলস বলছে, এটাই অ্যাপোজিশন, আর এটাই নাউন ক্লজ। তার মানে দেখতে পেলাম আমরা যে নাউন ক্লজ কত রকমভাবে ব্যবহার হতে পারে। একটা সাবজেক্ট হিসাবে হতে পারে, অবজেক্ট হিসাবে হতে পারে, তারপরে কমপ্লিমেন্ট হিসাবে হতে পারে, তারপরে অ্যাপোজিশন হিসাবে হতে পারে, মিসিং প্রিপোজিশন হিসাবে হতে পারে। হ্যাঁ, তো পরপর আমরা এগুলো দেখলাম আর কি। তো আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তারপরে এবার দেখো জয়নিংটা, দেয়ার ইজ এ রিউমার। আমি ভেঙেছি আর সেন্টেন্সটাকে, হি ইজ ডেড। এই দুটো সেন্টেন্সকে কিন্তু জয়নিং করে এটাই পাওয়া গেছে। এই দুটো সেন্টেন্সকে জয়নিং করে কোনটা হয়েছে, এটা হয়েছে। হ্যাঁ, তো সেটা আমি আবার নেক্সট দেখিয়েছি, দেয়ার ইজ এ রিউমার দ্যাট হি ইজ ডেড। সেম একই এক্সাম্পল আর কি। সেম একই এক্সাম্পল। তো রিউমারটা নাউন, হি ইজ ডেড এটা অ্যাপোজিশন, এটা নাউন প্রিন্সিপাল ক্লজ, এটা নাউন ক্লজ। আর সবসময় মনে রাখবে প্রিন্সিপাল ক্লজ লিঙ্কার দিয়ে শুরু হয়। তারপরে ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ কাম। এক্ষেত্রে ইটটা হচ্ছে কি, ইটটা হচ্ছে প্রোনাউন ইট, আর ওটার অ্যাপোজিশন হচ্ছে হি হ্যাজ কাম, দ্যাট হি হ্যাজ কাম। তাহলে এটা হচ্ছে অ্যাপোজিশন। ওকে, প্রথমে প্রিন্সিপাল ক্লজ, পরে নাউন ক্লজ। তারপর নেক্সট এক্সাম্পলটা দেখো, লাস্ট এক্সাম্পল যেটা, যে দ্য নিউজ, এটা শুধু নাউনটুকু নেওয়া হয়েছে প্রিন্সিপাল ক্লজের মধ্যে। আর একটা প্রিন্সিপাল ক্লজের অংশ দেখো, ইজ ট্রু, খবরটা সত্য। এবার এর মিডিলে কি ঢুকে দেওয়া হয়েছে, দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সাম, এটা হচ্ছে নাউন ক্লজ, আর এটা হচ্ছে অ্যাপোজিশন। কার অ্যাপোজিশন, নিউজের অ্যাপোজিশন। কার অ্যাপোজিশন বললাম, এই নিউজের অ্যাপোজিশন হচ্ছে দ্যাট হি পাসড দ্য এক্সাম। ওকে, তাহলে এটা হচ্ছে কি নাউন ক্লজ, আর এটা হচ্ছে কি অ্যাপোজিশন। ঠিক আছে, তো এটা জয়নিং কি হয়েছে, জয়নিং দেখো, হি পাসড দ্য এক্সাম, দ্য নিউজ ইজ ট্রু। So students, the news that he passed the exam is true. তারাই মানে বুঝতে পারছো তো। জাস্ট তোমরা ভালোভাবে স্ট্রাকচারগুলো ফলো করো, এবং এক্সাম্পলগুলো কীভাবে করা হয়েছে আমি মার্ক করে দিয়েছি সুন্দর করে, একদম অ্যানালাইসিস করে ভেঙে ভেঙে তোমরা সেইভাবে দেখতে থাকো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারবে। ঠিক আছে, তো স্টুডেন্টস, নো মোর টুডে, মোর হোয়েন উই ডিসকাস এগেন in the next class. Okay, thank you.